আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম, তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পাকিস্তান জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ। ভারতে পারমাণবিক বোমা চালাতে পারে পাকিস্তান। ভারত যদি বাড়াবাড়ি করে তাহলে যে কোনো সময় পারমাণবিক হামলা চালাবে পাকিস্তানি সেনারা। ভারত একের পর এক যে অপরাধ করছে তাতে গর্জে উঠেছে মুসলিম শক্তিধর দেশ পাকিস্তানি সেনারা। দর্শক, ভারত যদি একটু টু শব্দ করে তাহলে নিমিষেই ধূলিসাৎ করে দিবে পাকিস্তানি সেনারা। এই নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন। আরও থাকছে সামরিক শক্তিতে দ্বিতীয় শীর্ষ মুসলিম দেশ পাকিস্তান। এরপর থাকছে মক্কার ৮০ কিলোমিটার দূরে মার্কিন গায়িকাকে দিয়ে নাচ গান করালো সৌদি। আরও থাকছে কাশ্মীরে হামলা, দিল্লিতে আজ বন্ধ ব্যবসা বাণিজ্য। এবং সর্বশেষ জানিয়ে দিব কাশ্মীরে ইসরায়েলি স্টাইলে প্রতিশোধের শঙ্কা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন ফিলিস্তিন জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভারতে পারমাণবিক বোমা হামলা চালাতে পারে পাকিস্তান। পেহলাগামে হামলা ও তার পরবর্তী একাধিক পদক্ষেপকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। উভয় দেশেই উভয়ের বিরুদ্ধে পাল্টাপাল্টি কিছু পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে ভারতের পক্ষ থেকে সিন্ধু নদের পানি চুক্তি বাতিল অন্যতম। জবাবে পাকিস্তান পূর্ণ শক্তি দিয়ে এর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি ভারতের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে, পাকিস্তানের জন্য নির্ধারিত পানির প্রবাহ ভারতে যদি একতরফাভাবে বন্ধ বা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয় তবে সেটিকে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে। পাল্টাপাল্টি এসব পদক্ষেপে সামরিক উত্তেজনা বাড়ছে এবং বিশ্লেষকরা বলছেন পাকিস্তান তার পানির ন্যায্য হিসাব নিশ্চিত করতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। সংবাদ মাধ্যমটি বলেছে, ভারতের জম্মু ও কাশ্মীরের পহেলাগামে পর্যটকদের ওপর ভয়াবহ হামলার পরিপ্রেক্ষিতে ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যকার উত্তেজনা চরমে উঠেছে। ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি দুই দেশের মধ্যে বিরল এক সহযোগিতার উদাহরণ হিসেবে কতদিন ধরে টিকে ছিল। এই চুক্তির আওতায় পাকিস্তান সিন্ধু নদীর জলাধার ব্যবস্থার উপর অধিকতর নির্ভরশীল, কারণ দেশটির কৃষি ব্যবস্থা প্রায় ৯০% এই পানির উপর নির্ভর করে। ভারতের ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি গত বুধবার পহেলগাম হামলার জেরে এই চুক্তি স্থগিত করার ঘোষণা দেয়। তারা আরও জানিয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে চাপ বাড়ানোর অংশ হিসেবে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সামরিক শক্তিতে দ্বিতীয় শীর্ষ মুসলিম দেশ পাকিস্তান। আজ থেকে মাত্র ২০০-৩০০ বছর আগেও সারা পৃথিবীর কর্তৃত্ব ছিল মুসলমানদের হাতে। সর্বশেষ তুরস্কের অটোমান সালাতনাত এবং এর আগে শক্তিশালী সব মুসলিম সাম্রাজ্য প্রায় অর্ধেক পৃথিবী শাসন করেছে। মুসলিম সুলতানদের পতাকা বাহকরা দাপিয়ে বেরিয়েছে এশিয়া, ইউরোপ ও আফ্রিকা জুড়ে। তবে এইসব এখন অতীত। বিজ্ঞান, প্রযুক্তি ও সামরিক দিক থেকে অনেক পিছিয়ে পড়েছে মুসলিম দেশগুলো। এরপর কিছু মুসলিম দেশে রয়েছে যারা চেষ্টা করছে প্রতিযোগিতায় টিকে থাকতে। তুরস্ক, ইরান, পাকিস্তান, সৌদির মতো দেশগুলো চেষ্টা করছে আরও শক্তিশালী হতে এবং বিশ্ব রাজনীতিতে জায়গা করে নিতে। আজকে এমন 10টি মুসলিম দেশের তালিকা দেওয়া হলো যার সামরিক শক্তিতে অনেক পশ্চিমা দেশকেও পাল্লা দিচ্ছে। মুসলিম বিশ্বের শক্তিশালী দেশগুলোর এই তালিকায় উপরের দিকেই জায়গা করে নিয়েছে ভারতীয় উপমহাদেশের দেশ পাকিস্তান। সামরিক শক্তি পর্যবেক্ষক পাকিস্তান গ্লোবাল ফায়ার পাওয়ার প্রণীত তালিকায় পাকিস্তান রয়েছে দ্বিতীয় অবস্থানে। পাকিস্তানের উপরে রয়েছে শুধু তুরস্ক। তবে মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু অস্ত্রের অধিকারী দেশ পাকিস্তান। গ্লোবাল ফায়ার পাওয়ারের ২০২৫ সালের রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশ তুরস্ক। সামরিক শক্তিতে বিশ্বের শীর্ষ ১৪৫টি দেশের তালিকায় তুরস্কের অবস্থান নবম, অর্থাৎ বিশ্বের ৯ নম্বর শক্তিশালী দেশ তুরস্ক। তুরস্কের পর মুসলিম বিশ্বের মধ্যে দ্বিতীয় শক্তিশালী দেশ পাকিস্তান। পাকিস্তান বিশ্ব র্যাঙ্কিংয়ে ১২তম অবস্থানে রয়েছে। পাকিস্তানে রয়েছে উচ্চ ক্ষমতা সম্পূর্ণ সব মিসাইল ও পরমাণু বোমার মতো বিধ্বংসী অস্ত্র। এছাড়া পাকিস্তান JF-17 থান্ডার নামে উন্নত প্রযুক্তির যুদ্ধবিমানও উৎপাদন করেছে। মুসলিম দেশগুলোর মধ্যে সামরিক শক্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া।
বিশ্ব র্যাঙ্কিংয়ে দেশটির অবস্থান 13তম। এরপর রয়েছে ইরানের অবস্থান, অর্থাৎ ইরান মুসলিম বিশ্বের মধ্যে চতুর্থ শক্তিশালী দেশ। তবে ইরান তার প্রায় সব ধরনের অস্ত্র এখন নিজেরাই উৎপাদন করে থাকে। পশ্চিমা নিষেধাজ্ঞায় দেশটির অর্থনীতি সবসময় বড় ধরনের চাপের মধ্যে থাকছে। তারপরও ইরান চেষ্টা করে যাচ্ছে এসব নিষেধাজ্ঞা মোকাবেলা করে স্বনির্ভর হয়ে দাঁড়াতে। এমনকি ইরান পরমাণু অস্ত্র তৈরির প্রয়োজনীয় সক্ষমতাও অর্জন করে ফেলেছে। বিশ্ব র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান 16তম। মক্কার ৮০ কিলোমিটার দূরে মার্কিন গায়িকাকে দিয়ে নাচ গান করালো সৌদি। সৌদি আরবের আয়োজিত একটি কনসার্ট গান গেয়েছেন মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ। গত সপ্তাহে জেদ্দায় সৌদি আরবিয়ান গ্র্যান্ড প্রিক্স প্রতিযোগিতা উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে ইসলামের সবচেয়ে পবিত্র নগরী মক্কা থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে কনসার্টের আয়োজন করায় ক্ষোভ প্রকাশ করেছেন মুসল্লিরা। গত ২১ এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানায় মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য নিউজ আরব। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, এই কনসার্টটি সৌদির ভিশন ২০৩০ সালের অংশ ছিল। সৌদি তাদের বিনোদন ও সাংস্কৃতিক ক্ষেত্রে বৈচিত্র্য আনতে কাজ করছে। ফলে বিভিন্ন সময় বাইরে থেকে শিল্পীরা এসে সৌদিতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে আসছেন। জেনিফার লোপেজের কনসার্টের পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। মক্কার এত কাছে মার্কিন গায়িকার কনসার্টকে অনেক লজ্জাজনক এবং সরাসরি ইসলামকে অপমান হিসেবে অভিহিত করেছেন। তারা বলেছেন, কোটি কোটি মানুষের সম্মানের জায়গা পবিত্র কাবার কাছাকাছি জায়গায় এমন আয়োজন করা মোটেও ঠিক হয়নি। মাইক্রো ব্লগিং সাইট এক্সে একজন লিখেছেন, মক্কার এত কাছে খোলা পোশাকে এবং নাচের সঙ্গে এ ধরনের একটি পপ কনসার্ট আয়োজন অত্যন্ত অসম্মানজনক। সৌদিকে অবশ্যই মনে রাখতে হবে, ইসলামের পবিত্রতম স্থানের দায়িত্বে আছে তারা। এর আগে গত বছরের ডিসেম্বরের এলিশা ফ্যাশন শোর অংশ হিসাবে রিয়াদে গান পরিবেশন করেছিলেন জেনিফার লোপেজ। ওই সময়ও এ নিয়ে সমালোচনা হয়েছিল, কিন্তু সৌদি সরকার প্রিন্স সালমানের ভিশন ৩০কে কার্যকর করতে এসব কিছুর সাফাই গাইছে। বিদেশিদের দিয়ে কনসার্টের পাশাপাশি চলচ্চিত্র উৎসব এবং বিভিন্ন খেলার ইভেন্টও আয়োজন করেছে সৌদি, যা একটা সময় দেশটি অকল্পনীয় ছিল। কাশ্মীরে হামলা, দিল্লিতে আজ বন্ধ ব্যবসা বাণিজ্য। ভারতের কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ একদিনের জন্য সব ব্যবসা বাণিজ্য বন্ধ রেখেছে দিল্লির ব্যবসায়ী সংগঠনগুলো। বৃহস্পতিবার দিল্লির ব্যবসায়ী সংগঠনগুলোর নেওয়া এ সিদ্ধান্তের বিষয়ে সমর্থন জানিয়ে দিল্লি জুড়ে ব্যবসায়ীদের স্বেচ্ছায় তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালনের আহ্বান জানায় কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স। সিআইটি জানায়, কাশ্মীরের ঘটনায় ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং সরকারের সাথে দৃঢ় সংহতি প্রকাশের জন্য দিল্লির নেতৃস্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলো ২৫ এপ্রিল দিল্লির বাজার সম্পূর্ণ বন্ধ রাখার আহ্বান জানিয়েছে। সিআইটির মহাসচিব এবং চাঁদনি চকের সংসদ সদস্য প্রবীণ খান্ডেলওয়াল বলেন, এই কর্মসূচি কোনো প্রতিবাদ নয়, বরং শ্রদ্ধাঞ্জলির প্রতীক এবং দেশের প্রতি সংহতি প্রকাশ। গত ২২ এপ্রিল মঙ্গলবার বিকালে কাশ্মীরের পহেলাগাম জেলার বৈশরণ তৃণভূমিতে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হন, যাদের প্রায় সবাই পর্যটক। হামলার দায় স্বীকার করে রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি সংগঠন এটিকে পাকিস্তান ভিত্তিক লস্করি তৈয়বার সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করা হয়। কাশ্মীরে ইসরায়েলি স্টাইলে প্রতিশোধের শঙ্কা। ভারত শাসিত কাশ্মীরে পর্যটন কেন্দ্র পহেলাগামে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৩ জন। এই মর্মান্তিক ঘটনার পর ভারতে মুসলিম সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা আশঙ্কা করেছেন, এই হামলার পর ভারত সরকার ও মিডিয়া যেভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে তাতে ইসরায়েলের গাজা অভিযানের মতো প্রতিশোধমূলক নীতি অনুসরণ করতে পারে। কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে পাহাড় ঘেরা পহেলাগাম এলাকার এই সবুজ উপত্যকায় এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা স্বয়ংক্রিয় রাইফেল ও ছোট অস্ত্র ব্যবহার করে পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালায়। ভারতীয় দৈনিক দ্য হিন্দু জানিয়েছে, নিহতদের মধ্যে ইতালীয় ও ইসরায়েলি নাগরিকও রয়েছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ছবিতে দেখা যায়, আহত ও নিহতদের মাঝে আতঙ্কভীত পর্যটকরা কান্নায় ভেঙে পড়েছেন। এসব ফুটেজের সঙ্গে উঠে এসেছে স্থানীয় কাশ্মীরিদের সাহসিকতার গল্প। বিশেষভাবে আলোচনায় এসেছেন কাশ্মীরি যুবক আদিল হুসেন সাহা। তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে হামলাকারীর কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন, এতে গুলিবিদ্ধ হয়ে তিনি প্রাণ হারান। জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ শাহর পরিবারের সঙ্গে দেখা করে বলেন, আদিল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য।
তার সাহস ও আত্মত্যাগে চিরদিন স্মরণে থাকবে। এ ঘটনার পর ভারতের বিভিন্ন মিডিয়া ও সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়ার ঢেউ ওঠে। দেশের অন্যতম বিতর্কিত টেলিভিশন রিপাবলিক টিভির উপস্থাপক অর্ণব গোস্বামী এক টকশোতে বলেন, এবার দরকার চূড়ান্ত সমাধান। তার এই বক্তব্যকে অনেকেই গাজা ইসরায়েলের সামরিক অভিযান ও ফিলিস্তিনিদের ওপর দমন নীতির সঙ্গে তুলনা করেছেন।